সবাইকে ইতিহাসের এই ভিডিওতে স্বাগত। এখানে ষোড়শ মহাযান পদগুলি নিয়ে আলোচনা হবে। প্রাচীন ভারত ছিল একটি গৌরবময় অধ্যায়। এই সময় জ্ঞান চর্চার প্রথম পর্ব শুরু হয়, সাথে শাসন ব্যবস্থা ধীরে ধীরে সুগঠিত হতে থাকে। এর জন্য প্রথমে সৃষ্টি হয় ছোট ছোট রাজ্য। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে এইরকম ছোট ছোট রাজ্য বা উপজাতীয় অঞ্চলগুলি একত্রিত হয়ে 16টি বৃহৎ এবং শক্তিশালী রাজ্য গঠন করে। এগুলোকেই ইতিহাসে ষোড়শ মহাযান পদ বলা হয়। এই বৃহৎ রাজ্যগুলির ইতিহাস প্রধানত বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে নেওয়া। এই গ্রন্থগুলিতে রাজ্যগুলির নাম, অবস্থান এবং ধরন সম্পর্কে জানা যায়। ষোড়শ মহাযান পথ হঠাৎ করে একদিনে গড়ে ওঠেনি। বৈদিক যুগে যাযাবর জীবন থেকে শুরু করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত এক দীর্ঘ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে এই রাজ্যগুলির সৃষ্টি হয়েছিল। ঋগ্বেদিক যুগে আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে মানুষ মূলত উপজাতি বা গোষ্ঠীগত জীবনযাপন করত। এই ছোট ছোট উপজাতিগুলিকে বলা হতো জন। এই সময় তাদের নির্দিষ্ট কোনো স্থায়ী বাসস্থান ছিল না। পরবর্তী বৈদিক যুগে আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে এই যাযাবর উপজাতিগুলো এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। একটি জন বা উপজাতি নির্দিষ্ট ভূখণ্ডে পা রাখে বা বসতি স্থাপন করলে সেই অঞ্চলটিকে বলা হতো জনপদ। জনপদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যেখানে জন তার পথ বা পা রেখেছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দিকে এই ছোট ছোট জনপদগুলো যুদ্ধ, বৈবাহিক সম্পর্ক বা ভৌগোলিক সম্প্রসারণের মাধ্যমে নিজেদের সীমানা বৃদ্ধি করতে থাকে। একাধিক ছোট জনপদ একত্রিত হয়ে যখন বিশাল ও শক্তিশালী ভৌগোলিক রাজ্যে পরিণত হয়, তখন সেগুলোকে বলা হয় মহাযানপদ। প্রাচীন ভারতের প্রথম নগরায়ণ হয়েছিল সিন্ধু সভ্যতায়। এই সভ্যতা ধ্বংসের পর দ্বিতীয়বার নগরায়ণ হয় এই মহাযানপদের সময়। মহাযানপদ সৃষ্টির পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল লোহার আবিষ্কার এবং এর ব্যাপক ব্যবহার। লোহার তৈরি যন্ত্রপাতি দিয়ে কৃষিকাজে উন্নতি ঘটে, প্রচুর উৎপাদন হয়। লোহার শক্ত কুঠার দিয়ে গঙ্গা নদীর আশেপাশের জঙ্গল কেটে চাষযোগ্য জমি তৈরি করা হয় এবং নতুন বসতি গড়ে ওঠে। কৃষকদের উপর রাজস্ব বা ট্যাক্স আদায় করে স্থায়ী সেনাবাহিনী শক্তিশালী দুর্গ নির্মাণ করে। এইভাবে নগরগুলো তৈরি হয় এবং পূর্ণাঙ্গ রাজ্যের জন্ম হয়। এবার ষোড়শ মহাযান পদগুলির নাম এবং এদের তৎকালীন রাজধানী, অবস্থান ম্যাপে দেওয়া হলো। 1 নম্বর অঙ্গ। এর রাজধানী ছিল চম্পা। বর্তমানে অবস্থান বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা। 2 নম্বর মগধ। এর রাজধানী ছিল রাজগৃহ, গিরিব্রজ, পরে পাটলিপুত্র। বর্তমানে এর অবস্থান দক্ষিণ বিহারের পাটনা ও গয়া জেলায়। 3 নম্বর কাশী। বারাণসী ছিল এর রাজধানী। বর্তমানে উত্তরপ্রদেশের বারাণসী অঞ্চলটি ছিল এই মহাযানপদের অংশ। 4 নম্বর কোশল। শ্রাবস্তী বা অযোধ্যা ছিল এর রাজধানী। বর্তমানে এর অবস্থান উত্তরপ্রদেশের ফৈজাবাদ ও গোরখপুর অংশ। 5 নম্বর বজ্জি বা ব্রিজি। এর রাজধানী ছিল বৈশালী। বর্তমানে এর অবস্থান উত্তর বিহারের মুজফ্ফরপুর ও বৈশালী অঞ্চল। 6 নম্বর মল্ল। কুশীনগর বা পাবা ছিল এর রাজধানী। বর্তমানে এর অবস্থান উত্তরপ্রদেশের গোরখপুর ও দেউরিয়া জেলা। 7 নম্বর চেদি। শক্তিমতী ছিল এর রাজধানী। বর্তমান মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলটি ছিল এই মহাযানপদের অংশ। 8 নম্বর বৎস। এর রাজধানী ছিল কৌশাম্বী। বর্তমানে এর অবস্থান উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজ অঞ্চল। 9 নম্বর কুরু। এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। বর্তমানে এর অবস্থান আধুনিক দিল্লি, মিরাট ও থানেশ্বর অঞ্চল। 10 নম্বর পাঞ্চাল। অহিচ্ছত্র ও কাম্পিল্য ছিল এর রাজধানী। বর্তমান উত্তরপ্রদেশের রোহিলখণ্ড অঞ্চলটি এই মহাযানপদের অংশ। 11 নম্বর মৎস্য। এর রাজধানী ছিল বিরাটনগর। বর্তমানে এর অবস্থান রাজস্থানের জয়পুর, অলওয়ার ও ভরতপুর। 12 নম্বর সুরসেন। মথুরা ছিল এর রাজধানী এবং এর বর্তমান অবস্থান উত্তরপ্রদেশের মথুরা অঞ্চল। 13 নম্বর অশোক। এর রাজধানী ছিল পোটালি বা পোদন্য। দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলটি ছিল এই মহাযানপদের অংশ। 14 নম্বর অবন্তী। উত্তর অংশে এর রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণ অংশে এর রাজধানী ছিল মহিষ্মতি। বর্তমানে এর অবস্থান মধ্যপ্রদেশের মালব অঞ্চল। 15 নম্বর গান্ধার। এর রাজধানী ছিল তক্ষশিলা। বর্তমানে এর অবস্থান পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পেশোয়ার। 16 নম্বর কম্বোজ। এর রাজধানী ছিল রাজপুর বা হাটক। বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলটি ছিল এই মহাযানপদের অংশ। এই 16টি মহাযানপদের মধ্যে 2টি বাদে বাকিগুলি ছিল রাজতন্ত্র বা রাজার শাসন। শুধু বজ্জি এবং মল্ল রাজ্যে প্রজাতন্ত্র বা গণসংঘ ছিল।
এগুলি বেশিরভাগই ছিল উত্তর ভারতে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে অশোক ছিল একমাত্র দক্ষিণ ভারতের মহাযান পথ। পরবর্তীতে ষোড়শ মহাযান পথ থেকে মগধ শক্তিশালী হয়ে ওঠে। মগধ ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে বাকি রাজ্যগুলি জয় করে এবং বিশাল সাম্রাজ্যের সূচনা হয়। নেক্সট ভিডিওগুলিতে প্রাচীন ভারতের যে শাসকগুলি নিয়ে পড়া শুরু করব তারা এই বিশাল সাম্রাজ্যের ছিলেন। এই ছিল ষোড়শ মহাযান পদের সমূলে আলোচনা। এই বিষয়ের উপর 15টি প্রশ্ন উত্তর দিলাম, নিজেরা দেখে নেবেন। সম্পূর্ণ তথ্য, প্রশ্ন উত্তর PDF আকারেও দেওয়া আছে। ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।